প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নিয়ে। তো আজকে আমরা সলভ করব মূলত ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নসমূহ। তো দেখো, অর্থনীতি প্রথম পত্রে ঢাকা বোর্ড 2025-এ যা যা এসেছিলো সেগুলো আমরা সলিউশন করব। তো 1 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। তো দেখো, 1 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে একটা প্রশ্ন দিয়েছে, সেখানে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মতো মনে হচ্ছে এটা, কিন্তু এটা আসলে উৎপাদন সম্ভাবনা রেখা নয়। এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে আইসোকোয়ান্ট বলে। এটাকে বলে হচ্ছে আইসোকোয়ান্ট বা সম উৎপাদন রেখা। তো গ নম্বর প্রশ্নে বলেছে যে উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্দেশ করে। উত্তর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। তো কিভাবে উৎপাদন করা হবে যখন আসে, তখন আমরা এটা সলিউশন করি যে আমাদের শ্রম নিবিড় হবে উৎপাদন পদ্ধতি নাকি পুঁজি নিবিড় হবে, পুঁজি নিবিড় হবে। তো দেখো, এখানে যে চিত্রটা আছে এটা কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা এইভাবে ভূমি আর লম্ব অক্ষে নেওয়ার পরে তুমি জাস্ট দুইটা রেখা নিয়ে নিবা, এইভাবে দুইটা আয়তক্ষেত্র নিয়ে নিবা। এর কোনো মাপ থাকবে না। এখন জাস্ট একটা রেখা এঁকে দিলে হবে। এই রেখাটা একটু মোটা করে নিতে হবে। এই দুটো বিন্দু দিয়ে যাবে। এখানে Q0 ইকুয়াল টু সামথিং ধরে নেব আমরা। এটা আর এস, এদিকে লেবার আছে আর এদিকে আছে ক্যাপিটাল। এখানে দেখো K1 K2 L1 L2। তাহলে আমরা গ নম্বরের উত্তর বললাম কিভাবে উৎপাদন করা হবে। কেন এটি চিত্রটা দিবা, দেওয়ার পরে বলবা যে দেখো, এখানে যদি আর বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে আর বিন্দুতে OK2 ক্যাপিটাল লাগে আর OL1 ক্যাপিটাল লেবার লাগে। এখানে দেখো ক্যাপিটালের পরিমাণ বেশি লাগছে আর লেবারের পরিমাণ কম। তাহলে এইটা হবে পুঁজি নিবিড় উৎপাদন পদ্ধতি। তাহলে কীভাবে উৎপাদন করা হবে, আর বিন্দুতে করলে পুঁজি নিবিড়, আর এস বিন্দুতে করলে কি হবে OK1 ক্যাপিটাল ও L2 লেবার। এখানে লেবার বেশি, তাহলে এটা শ্রম নিবিড়। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো চাইলে এখানে তুমি আরেকটা লাইন অ্যাড করতে পারো, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। চাইলে এখানে তুমি এই যে আর বিন্দু দিয়ে যায় এরকম, এই যে আমার একটু এদিক ওদিক যাচ্ছে এরকম আর একটা রেখা আঁকতে পারো, যে এইটার নাম দিবা T1 আর একটার নাম দিবা T2। T1 আর একটার নাম T2। এখানে T1 যেমন হবে OK2/OL1, মানে এই যে এই টোটাল অংশ বাই এটা, আর তেমনই T2 সমান কী হবে OK1/OL2। এটা দিলে আরও ভালো হয়, যে এটা দেখাচ্ছে যে এই যে OK2/OL1 এর মান 1-এর চেয়ে বেশি হবে, কারণ এই যে এখানে এই ক্যাপিটাল বেশি ইউজ করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা লাস্টের অংশটুকু না দিলেও হবে, এটা তুলে দিলাম। তো দেখো, এখানে ঘ নম্বর প্রশ্নে বলছে, ঘ নম্বরে বলছে দেখো যে আর ও এস বিন্দুর মধ্যে বাংলাদেশের জন্য কোনটি যুক্তিযুক্ত। অবশ্যই এস বিন্দু আমাদের জন্য যুক্তিযুক্ত। কেন এস বিন্দু? কারণ এস বিন্দুতে আমরা লেবার বেশি ব্যবহার করছি, ক্যাপিটাল কম ব্যবহার করছি। আমাদের লেবার বেশি আছে, এই জন্য আমরা লেবার বেশি ব্যবহার করব। আমেরিকার হলে কি হতো, ওরা আর বিন্দুতে উৎপাদন করতো, ওরা ক্যাপিটাল বেশি ব্যবহার করতো, শ্রম কম। শেষ। এটা আমাদের প্রথম প্রশ্ন গেল। আমরা 2 নম্বর প্রশ্নে যাই। দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে QD = 10 - 2P। তাহলে এখানে আমরা কিউ আর ডি এর পি এর বিভিন্ন রকম মান ধরে নেব। ধরো পি সমান 2, তাহলে 2 দুগুণে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, 3 হলে 3 দুগুণে 6, 4, 4 হলে 2। তাহলে এই দিয়ে তোমরা একটা চাহিদা রেখা এঁকে ফেলতে পারবা। এটা আমি আর দেখাচ্ছি না, এরকম একটা চাহিদা রেখা হবে জাস্ট।
এখানে আসলে আঁকার কিছু নেই, এইটা আমার রেখাটা বেঁকা হয়ে গেল, এইটা কিন্তু সোজা হবে এই দাগটা। যাই হোক, এরকম একটা রেখা হবে। তো এখন দেখো, আমরা মূলত ঘ নম্বরের উত্তর করবো এটার। এটা বলছে উদ্দীপকের আলোকে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কি করা লাগে? আমাদের অবশ্যই প্রথমে দেখো, তুমি যদি এই প্রশ্নের আলোকে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে যে চাহিদা বিধি মানা হচ্ছে কিনা, প্রতিপালন হচ্ছে কি না। চাহিদা বিধি যদি প্রতিপালন হয় তাহলে কি হয়? তাকে বলি স্বাভাবিক দ্রব্য। কেন? কারণ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। দেখো, 2 থেকে 3-এ যাচ্ছে, দাম বাড়ছে, চাহিদা 6 থেকে 4-এ কমে যাচ্ছে। 3 থেকে 4-এ গেলে দাম বাড়ছে, চাহিদা 6 থেকে 4 থেকে 2-এ কমছে। তাহলে একে আমরা ওই যে উদ্দীপকের আলোকে চিত্র এবং এই ছকের ভিত্তিতে বলবো যে দ্রব্যটি হচ্ছে স্বাভাবিক দ্রব্য। কেন স্বাভাবিক দ্রব্য বললাম? এটি যদি নিকৃষ্ট দ্রব্য বা অন্য কিছু হতো, তাহলে দেখো অনেক দ্রব্য আছে দাম বাড়লেও চাহিদা কমে না, আবার দাম কমলেও চাহিদা বাড়ে না, যেমন লবণ। এটা স্থিতিস্থাপকতার মাধ্যমে দেখানো যায়, কিন্তু আমাদের এখানে ওইটা বলা নেই। এটা চাহিদার ভিত্তিতে বলা হয়েছে, কারণ আমরা জানি যে ভেবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, এই সকল দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি খাটে না। তো চাহিদা বিধি খাটে কার ক্ষেত্রে? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। সেই আলোকে আমরা বলতে পারি এটা স্বাভাবিক দ্রব্য। ওকে, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন শেষ। এখন দেখো, এখন আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো 3-এ এখানে কি বলছে? এখানে 3-এ বলছে যে দেখো, এখানে 3-এ বলছে, গতে বলছে যে মোট মোট ব্যয় মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো তোমরা এখানে যেটা করবা, দেখো এটা পূর্ণ প্রতিযোগিতা। এখানে তোমরা বুঝতেই পারছো আমি চিত্রটা আর নতুন করে আঁকছি না। এখানে পি সমান দেয়া আছে 10। দেখো পি সমান মানে কি? পি ওই যে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, যেটা এটাই তো পি রেখা। পি সমান 10, আর ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, এই জন্য কিউ সমান 20 নিচে, ই বিন্দুর নিচে। তাহলে আমাদের বের করতে হবে টি আর মানে মোট আয়, মোট ব্যয় টোটাল কস্ট, আর মুনাফা পাই। মুনাফাকে পাই দ্বারা ডিনোট করা হয়। আমরা জানি টি আর ইকুয়াল টু পি গুণ কিউ, টিসি সমান এসি গুণ কিউ, গড় ব্যয় গুণ পরিমাণ। এখানে পি কত? 10 গুণ 20 ইকুয়াল টু 200। এসিও কিন্তু 10, কারণ দেখো এই বিন্দুতে যখন ছেদ করেছে, এই বিন্দুতে এই যে এসি রেখার ই বিন্দুতে এসি হচ্ছে 10, সুতরাং 10 গুণ কিউ, এখানেও 20, 200। তাহলে পাই ইকুয়াল টু কত? 200 বিয়োগ 200 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের যেটা হলো সেটা হচ্ছে শূন্য মুনাফা। একে স্বাভাবিক মুনাফা বলে, এটা জানো তোমরা। তাহলে পূর্ণ প্রতিযোগিতায় এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অস্বাভাবিক মুনাফা হয় নাই। তো ঘতে কি বলছে? ঘতে বলছে এসি পাস হলে মুনাফার প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। তাহলে এসি যদি পাস হয়, তাহলে দেখো চিত্রটা আমি একটু আঁকছি। এরকম, এখানে আমাদের এ আর ইকুয়াল টু এম আর সব আছে। এখানে এটা আমরা আগেই এসি এঁকে নিলাম, এসি কত হবে সেটা এঁকে নিলাম। এইভাবে তুমি আঁকবা, দেখবে যে এইভাবে আঁকতে হলে তোমার চিত্রটা ভুল হচ্ছে না, সহজ হবে। তাহলে এইভাবে এঁকে নেওয়ার পর আমরা উপরে নিই কি? উপরে নিই হচ্ছে প্রাইস নিই, রেভিনিউ নিই, আর কস্ট, আর নিচে কিউ। এখানে আমরা কি জানি? পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এখানে পি সমান কত দেওয়া আছে? এই বিন্দুতে 10, আর এটা পাস। দেখো এই যে পাস দেওয়া আছে, এটা ই বিন্দু। তো ই বিন্দু আমরা এখানে 2টা রেখা আঁকবো, একটা হচ্ছে এসি রেখা আর একটা হচ্ছে এমসি রেখা। তো এসি রেখা কোন বিন্দু দিয়ে যাবে? এসি রেখা যাবে এফ বিন্দু দিয়ে। তাহলে এফ বিন্দু দিয়ে গেলে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি ছেদ করে। আচ্ছা, আমরা এসি রেখা এইভাবে আঁকি আগে।
এই রেখাটার নাম কি? এসি রেখা। এ বিন্দু দিয়ে গেছে, এই জন্য এসি কত হয়েছে? ঘতে দেখো এসি হয়েছে 5। এখন এমসি আঁকবা, তোমার যেহেতু চিত্রটা বিশ্লেষণ করতে হবে, চিত্রটা আঁকতে হবে, এই জন্য আমি এমসি রেখা সবসময় এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। এসি এর সর্বনিম্ন বিন্দু কিন্তু এইটা, এবং এসি এমআর এবং এমসি যেখানে ছেদ করবে সেখানে কিন্তু ভারসাম্য অর্জিত হবে। দেখো এমআর আর এমসি এই বিন্দুতে ছেদ করেছে, এখানে ভারসাম্য হয়েছে, এর ফলে ভারসাম্য হয়েছে। এই এমআর এমসি আগে আঁকার দরকার ছিল, কিন্তু চিত্র আঁকার সুবিধার্থে আমি এভাবে আঁকলাম, এটা অ্যাকুরেট চিত্র। তাহলে এখানে যদি আমরা এখন মুনাফার প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে, টি আর ইকুয়াল টু আমরা জানি পি গুণ কিউ, আর টিসি সমান এসি গুণ কিউ। তাহলে এখানে পি গুণ কিউ কত? 10 গুণ 20, আগের মতোই, যেহেতু ভারসাম্য অবস্থায় দাম থাকছে 10। এসি সমান এখন কিন্তু 5, এসি রেখা 5 বিন্দু দিয়ে গেছে, ভারসাম্য সোজা আমার এইটুকু হচ্ছে 5 গুণ 20 ইকুয়াল টু কত? 100। তাহলে পাই সমান কী হবে? 200 বিয়োগ 100 ইকুয়াল টু 100। আমার চিত্রের এই অংশটুকু সেট করে দিতে হবে। এখন হবে আমার অস্বাভাবিক মুনাফা। তাহলে গেল এই প্রশ্নটাও। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে জানাবা, আমি অ্যান্সার করে দেবো। তাহলে আমরা এবার 4 নম্বর প্রশ্ন দেখি। দেখো 4 সবাই দেখতে পাচ্ছ? এখানে বলছে ক খ 2 ধরনের দ্রব্য। ক দ্রব্যটি উৎপাদনের জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। ক উৎপাদনের জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে, অসংখ্য না, অনেকগুলো। আর বিভিন্ন নামে ও বিভিন্ন রঙে মোড়কে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রয় করা হয়। রং আর মোড়ক এই শব্দ দুটো তোমাকে আলাদা আলাদা করে বলে দিয়েছে ক দ্রব্যটির ক্ষেত্রে। এখন বিক্রয়ের পরিমাণ বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন খুব গুরুত্বপূর্ণ এখানে। আর খ দ্রব্যটি কী হয়েছে? খ দ্রব্যটি অসংখ্য ক্রেতা বিক্রেতা এবং নির্দিষ্ট দামে বিক্রি হয়। আর দাম কি? অসংখ্য ক্রেতা বিক্রেতা, দাম নির্দিষ্ট। তাহলে দেখো এখন আমরা কিন্তু দুইটা দ্রব্যই কিন্তু এখন দ্রব্যের প্রকৃতি দেখে আমরা বাজারকে শ্রেণীবিভাগ করতে পারবো। এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা পূর্ণ প্রতিযোগিতামূলক। বাজার। এইটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। কারণ কি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা থাকে অনেকগুলো, পণ্যগুলো রং মোড়ক এই সব দিয়ে আলাদা করা থাকে, এক একটা আলাদা থেকে, এবং বিজ্ঞাপন খুব গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা বললাম এটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, আর এটা পূর্ণ প্রতিযোগিতা। তা আমরা আগে উত্তর করে ফেলেছি। তাহলে গ নম্বরে বলছে উদ্দীপকে ক কোন ধরনের বাজারের সাথে সংশ্লিষ্ট। এটা আমরা কি বলবো? এটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখন এর বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দেবো, যে ক্রেতা বিক্রেতা থাকে অনেকগুলো, পণ্য এই ক্ষেত্রে, এই যে ক ক্ষেত্রে কি? পণ্য সমজাতীয় কিন্তু পৃথকীকৃত। কিভাবে? মনে করো লাক্স সাবান আর স্যান্ডালিনা, দুইটাই সাবান মানে সমজাতীয়, কিন্তু দুইটা সাবানের রং, গন্ধ, মোড়ক, কোয়ালিটি সব আলাদা আলাদা। একেই বলে পণ্য সমজাতীয় কিন্তু পৃথকীকৃত। তাহলে এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলে আমরা এটা সলভ করে ফেলব। ঘ দ্রব্য দুটির বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তখন আমাদের একচেটিয়া প্রতিযোগিতা আর পূর্ণ প্রতিযোগিতার মধ্যে তুলনা করতে হবে। তাহলে প্রধান তুলনা কোথায় আসে? এটা পণ্য সমজাতীয় কিন্তু পৃথকীকৃত। আর পূর্ণ প্রতিযোগিতায় কি? পণ্য সমজাতীয়। যেমন কলম, ম্যাটাডোর কোম্পানিও কলম,
তারপরে গুড লাক কলম, এবং দুইটাই একই রকম লেখা হয়, কোনো গন্ধটন্ধ নাই, দামও মোটামুটি কাছাকাছি। তাহলে পূর্ণ প্রতিযোগিতা এরকম, আর একচেটিয়ায় দাম আলাদা। এখানে বিজ্ঞাপনের গুরুত্ব নেই, খুব কম, আর এখানে বিজ্ঞাপনের গুরুত্ব খুব বেশি। একচেটিয়া প্রতিযোগিতায় বিজ্ঞাপনের গুরুত্ব বেশি। তারপরে এই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান, এখানে পূর্ণ জ্ঞান নেই। তো এই তো আমাদের 4টা প্রশ্ন হলো। আমরা পরের ক্লাসে চেষ্টা করছি সবগুলো শেষ করার। ধন্যবাদ সবাইকে।